ব্রাঞ্চের যারা একদম নতুন তাদের জন্য, কারণ আমাদের সারা পশ্চিমবাংলা বলুন আর ভারতবর্ষে বলুন, মেন হেড ব্রাঞ্চ হচ্ছে বারাসাত শিশিরকুঞ্জ। আর এই শিশিরকুঞ্জটাই পুরো কন্ট্রোল রুম একদম অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমাদের ডক্টর সেন ইউনিটের। তবে যারা নতুন একদম তাদের জন্য বলি যে কোনোভাবেই তারা ট্রেস করতে পারে না, বারবার ফোন করে জিজ্ঞাসা করে কোথায় যাব, কোথায় পৌঁছাবো। তবে এই যে আমাদের মেন ব্রাঞ্চটা আছে সেখানে সপ্তাহে আমি 2 দিন থাকি, বাকি অন্যান্য ডক্টরসরা এভরিডে থাকে, কোনো অসুবিধা নেই। সবসময় যে আমাকেই দেখাতে হবে, আমার কাছে আসবে না, তারা আমার জুনিয়র্স আছে একদম সিমিলার। হ্যাঁ, ডায়াগনোসিসে একটু তো তফাৎ হবে, সে তো পৃথিবীর প্রতিটা ডক্টরেরই ডিফারেন্ট ডায়াগনোসিস, কোনো ডক্টরের সেম ডায়াগনোসিস হবে না, কিন্তু প্রেসক্রিপশন আলটিমেটলি একই রকম হয়। তাই সবসময় যে আমাকেই দেখাতে হবে না, এমন কোনো ব্যাপার নেই। তো আমাদের ব্রাঞ্চটা কোথায় ঠিক অবস্থান করছে এটা অনেক সময় জানা যায় না, ঠিক। তো সেই জন্য সেটা সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে দিই যারা আজকে একদম নতুন বসে দেখছেন, ঠিক। সর্বপ্রথমে বলি যে আমাদের রেলওয়ে স্টেশন যেখানে গিয়ে পৌঁছাবেন, দেখে নিন শিয়ালদা ব্রাঞ্চ। শিয়ালদা যেখানে প্রায় সারা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের কানেক্ট, সেই স্টেশনে যদি পৌঁছাতে পারেন আমাদের সবকটা ব্রাঞ্চেই, তাহলে আপনি পৌঁছাতে পারবেন। আর এই ব্রাঞ্চে, এই প্ল্যাটফর্মে পৌঁছালে এখান থেকে আমাদের দমদমের যে মেন ব্রাঞ্চ সেখানেও আপনি 10 মিনিটে পৌঁছাতে পারবেন, এবং হৃদয়পুর স্টেশন সেখান থেকে অনেক কাছে। তাহলে শিয়ালদায় ফার্স্ট আপনাকে পৌঁছাতে হচ্ছে, এটা নিশ্চয়ই পশ্চিমবাংলার মানুষের পক্ষে অচেনা নয়। তাহলে শিয়ালদায় পৌঁছালে ওখান থেকে মাত্র 40 মিনিটের পথ আছে বাই ট্রেন হৃদয়পুর স্টেশন। হৃদয়পুর স্টেশনে নেমে বলুন স্টার মল। হ্যাঁ, স্টেশনে প্ল্যাটফর্মে নামার পর বলুন যে স্টার মল, স্টার মল, লাইক দ্যাট। এখানে পৌঁছাতে পারলে একদম অসুবিধা নেই। কেন? কারণ স্টার মলের একদম অন রোডের উপরেই, ঠিক অপোজিটেই ডক্টর সেন টাওয়ার্স, ঠিক। আর যারা হাওড়া থেকে আসতে চাইছেন বাসে, একদম বিখ্যাত ঐতিহাসিক বাস L238 হাওড়া থেকে চাপলে একদম স্ট্রেট আমাদের মেন ব্রাঞ্চে ডক্টর সেন টাওয়ারের সামনেই নামবেন। ইয়েস, আমাদের বিল্ডিং এর নাম ডক্টর সেন টাওয়ার। হাওড়া থেকে বাসে বারাসাত, স্টপেজ একটাই শিশিরকুঞ্জ। শিয়ালদা থেকে স্টেশন থেকে হৃদয়পুর স্টেশনে নেমে শিশিরকুঞ্জ, ঠিক। এবং দমদম জংশন থেকে শিয়ালদা 10 মিনিটের রাস্তা, ওখানে আমাদের সেকেন্ড ব্রাঞ্চ, ঠিক। তাহলে এই জায়গাগুলো দেখে নিশ্চয়ই আপনাদের আর অসুবিধা হচ্ছে না। দমদম জংশন ভেরি নোন প্লেস, যারা ট্রেনে বাসে যাতায়াত করেন, দমদম জংশন, দমদম বললে নিশ্চয়ই অচেনা হবে না। কেমন? কেউ আছেন কলে? হ্যাঁ, নমস্কার। হ্যালো। হ্যাঁ, বলছি পায়ের কুলাটি কি করে ভালো হবে, অনেকটা কেটে ফেলেছে তো। আপনি ইউটিউবে একটু ফলো করুন, ইউটিউব দেখুন, ওখানে বলে দেওয়া আছে। এগুলো সব পুরনো টোটকা, ইউটিউবে গেলে আপনারা পেয়ে যাবেন। ইউটিউবে অসুবিধার কিছু নেই, আমি বহুবার বলে দিয়েছি, আছে ইউটিউবে দেওয়া আছে। পায়ের কুলাটি হলে কি করতে হয় অ্যাকচুয়ালি আপনি জানতে পারবেন, ঠিক। তো সেই নিয়ে অসুবিধার কিছু নেই। তবুও বলে দিই যে বিভিন্ন ঘরোয়া টোটকা নিয়ে আপনারা ফোন করেন, আপনাদের জন্য কিন্তু একদম রেডি করা আছে। ইউটিউবে গেলে আপনারা একদম পরিষ্কার দেখতে পাবেন, সেখানে কিন্তু আপনাদের জন্য দেওয়া আছে ওখানে। হ্যালো। হ্যালো। হ্যাঁ।
বলছি হ্যাঁ আমি স্ট্রোকের পেশেন্ট হুম। আপনার, কিন্তু আমি তো আর যেতে পারি না, হুম এর জন্য চলতে পারি না, হুম আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ফোনেতে কতবার চেষ্টা করেছি, হুম প্রাণে বেঁচেছি ডাক্তার বাবু, আপনার ওষুধটা খাচ্ছিলাম। ভালো থেকো মা। আমি সত্যি কি ভালো হয়ে গেছিলাম। তা সেই ওষুধটা আমি 1 মাস খাচ্ছি, তারপরে আমার কি যে হয়ে গেল বলতে পারছি না, স্ট্রোক হয়ে গেল। আমি তখন হাত পা কাঁপছে, তখন আপনাকে বলেছি, তখন আপনি বললেন ভর্তি হয়ে যেতে। হুম ভর্তি হয়ে এসেছি, তারপরে ঘরে এসেছি, কিন্তু এখন আমি সেই বলেছিলাম না, পায়ে ব্যথা, এখন চলতে পারি না, একদিকটা অবশ্যের মতো। কি করব ডাক্তার, আপনার ভালো থেকো মাটা আমার এত কাজে লেগেছে, আমি ভাষায় বলতে পারবো না। এখন গোটা শরীর ব্যথা, পেচ্ছাপ সব সময় হয়ে যাচ্ছে, পেচ্ছাপ আটকাতে পারছি না, তারপরে পায়খানার এলোপাতি খাচ্ছি, সেই থেকে তো যেতে পারি না, তাই এলোপাতি ওষুধ খাচ্ছি, পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে, পেটটা। আপনি বাড়ির যে লোক আছে তাদেরকে বলুন আপনার ব্রেনের সিটি স্ক্যান আর এমআরআইটা দিয়ে পাঠাতে আমার কাছে। আচ্ছা, ওইটা লাগবে কেমন? হ্যাঁ, ওইটা পাঠালেই হবে, আপনাকে চিন্তিত হবার কিছু নেই। সিটি স্ক্যানের এমআরআইটা লাগবে, কতটা ক্লটিং হয়ে আছে ওইটা আমার দেখার আছে। বাকি আবার মোটামুটি নর্মাল অবস্থায় ফিরতে পারবেন, চিন্তা করার কিছু নেই। কেমন? ওকে। আপনার প্রোগ্রাম তো শুনি। হ্যাঁ প্রোগ্রাম দেখুন, অসুবিধা নেই, কিন্তু বাড়ির লোককে রিপোর্টগুলো দিয়ে পাঠান আমার কাছে। ওকে। হ্যাঁ নমস্কার। হ্যালো স্যার, আমি দুর্গাপুর থেকে গার্গী শ্যাম বলছি। হুম আমি আমি 1 মাসের জানুয়ারি মাসের ওষুধটা এনেছি, কিন্তু আমার একটা ওষুধের সিস্টেবেলটা 15 দিনের এসছে। তা আমি তো 20 তারিখে বুক করব, তা ফেব্রুয়ারি মাসে 20 তারিখে বুক করব, তা এখন 5-7 দিন যদি এর পরিবর্তে কিছু খাওয়া যায়, খেয়ে নেবেন। তা কোনটা নেবো? এটা তো নেই, 15 দিনের মতো থাকবে না। আমি 20 তারিখে আবার ফেব্রুয়ারি মাসেটা বুক করব, কিন্তু এটা যেটা নেই ওই প্রেসক্রিপশনে ওপরে বাঁ দিকে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করে জানিয়ে দিন যে প্রোডাক্টটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, মেডিসিন ডেলিভারি নাম্বারে। ঠিক আছে স্যার, নমস্কার। চলুন যাই সিরিয়াস ট্রিটমেন্টটা ব্যাপারে একটু জানতে। গ্রহ রাশি নক্ষত্র দারুণ রমরমা বাজার এখন, পাথর দিয়ে ভাগ্য গ্রহ নক্ষত্র সব ঠিক করে দিচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে এটাই যে আমরা যখন কোনো ক্রনিক ডিজিজে পড়ে যাই তখনও মানুষ দৌড়াতে থাকে এই পাথর তাবিজ কবজের দিকে। স্টোন অবশ্যই কাজ করে, তার মধ্যে তো একটা সায়েন্স আছে, কিন্তু যখন একটা ক্রনিক ডিজিজ যেটা নাম শুনলেই আতঙ্ক হয়, সেরকম কোনো ডিজিজ যদি হয় তাহলে তো একটু চিন্তা ভাবনা বদলানো দরকার। কিন্তু এখনো মানুষ ওই ঝাড়ফুঁক গুনি নোছা এই সমস্ত নিয়ে এখনো মানুষ ব্যস্ত থাকে। আমি শুধু গ্রামের মানুষ বলবো না, শহরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা এখনো বাড়িতে বড় অসুখ হলে তারা ডক্টরের কাছে নয়, তখনও গুনি নোঝার কাছে পৌঁছায়। সেই দিন কিন্তু এখন আর নেই। তাই যে রাশির নাম কর্কট, সেই নামেই কিন্তু আমাদের দেশে, আমাদের পৃথিবীতে একটি মারাত্মক অসুখ আছে যার নাম ক্যান্সার। আর এই অসুখটা হলে এখনো মানুষ আতঙ্কিত হয় জানি, কিন্তু তার সাথে ডক্টর নয়, গুনি নোজা তাবিজ কবজ আংটি পাথর এই সমস্ত খুঁজে বেড়ায়। ভুল।
at this moment need a good doctor, oncologist. ব্যাপারটা ছেলে খেলার নয়। ক্যান্সার সম্বন্ধে আমার এই অনুষ্ঠানগুলো করার একটাই উদ্দেশ্য, আমি এত বড় ডাক্তার হয়ে যাইনি যে ক্যান্সার সারি ফেলি। আমি কেন, পৃথিবীর কোনো ডাক্তারই পারে না। ঠিক, তাহলে সুতরাং অবাক হবার কিছু নেই, এটা আমরা সবাই জানি। কিন্তু এত সাংঘাতিক একটা অসুখ, এটা যদি মানুষ এই আতঙ্কটা কাটায়, ওরে বাবা ক্যান্সার এই বলা মাত্রই কিন্তু একটা অদ্ভুত আতঙ্ক তৈরি হয়। এই ক্যান্সার ধরা পড়ুক না, অসুবিধা কি আছে? আপনি ঠিকঠাক মেডিসিনটা নিতে থাকুন, নাটক গল্পের নয়। ওই বায়োপসি করতে হবে 4 বার, তারপরে সিটি স্ক্যান করতে হবে, তারপর কেমো দিতে হবে, তারপর রেডিও দিতে হবে, বাস। তারপর শ্মশান ঘাটে তোড়জোড় করতে হবে। একটু চেঞ্জ করুন না গল্পটা, যায় না? যদি আরো অন্য প্যাথি কিছু দেওয়া যায়, অল্টারনেটিভ, যেখানে বেশ কিছু ক্যান্সারের মেডিসিন তারা রীতিমতো প্রেসক্রাইব করছে, যেটা ক্যান্সারের জন্য নয়। আমরা তো এমন কোনো মেডিসিন লিখতে পারি না যে দিস মেডিসিন ফর ক্যান্সার, নাও। কিন্তু ক্যান্সারের এই সিমটমগুলিকে অনেকটা রিডিউস করতে পারে এরকম মেডিসিন কিন্তু বাজারে অনেক এসেছে। এটা জানাবার জন্য আজকের এই অনুষ্ঠানগুলি করা, কারণ এগুলো সাধারণ মানুষের কাছে খবর নেই। আর তাই মানুষ দিনের পর দিন আতঙ্কে মরতে থাকে এমন সাংঘাতিক কিছু অসুখ নিয়ে। আমি জানি আপনি চিত্তরঞ্জনে যাচ্ছেন, আপনি আরো বড় কোনো হসপিটালে যাচ্ছেন, আরো কোনো বড় নার্সিংহোমে দেখাচ্ছেন, দিল্লিতে অথবা উড়িষ্যার এমসে, রাইট না? আপনি দৌড়াদৌড়ি করছেন। আলটিমেটলি তাদের যা থিওরিটিক্যাল গ্রাফিক্স করে দিয়েছে আপনাকে, যে এটার পরে এটা করব, অপারেশন করব, তারপরে এটাকে রেডিও কেমো দেওয়া হবে, তারপর রেডিও দেওয়া হবে, তারপর কি হবে পুরোটা জানুন কি করতে চাইছে তারা। আর এইগুলো করার পর পেশেন্ট কতটা ভালো থাকতে পারে আপনার জানার রাইট আছে। যদি তারা বলে যে না এগুলো কিছু বলা যায় না, ইয়েস জানি আমি, তারপর তো আপনাকে অঙ্কটা কষতে হবে যে এগুলো কিছু বলা যাবে না, তার মানে এটা কি যার কিছুদিন বাদই পেশেন্টটা মারা যাবে? এত লাখ টাকা খরচা করার পর, তাই না? তাহলে কিন্তু জানার অধিকার আছে। আমি খরচাও করব আর বাড়ির মানুষটাকে ফিরিয়ে আনতে পারবো না, ইটস নট ফেয়ার, তাই না? ক্যান্সার সম্বন্ধে আপনাদের প্রতিনিয়ত আপনাদের একটু করে ছোট্ট ছোট্ট নলেজ দিতে থাকি। কেন? যে এই সম্বন্ধে যদি একটু নলেজ থেকে যায় তাহলে কিন্তু অসুবিধে নেই। কিসের নলেজ? হোয়াট ইজ ক্যান্সার এসব জানতে হবে? নাও, আরে সিমটম সম্বন্ধে, পেট জ্বালা করছে কেন তার জন্য টেস্ট করাচ্ছেন না? মারাত্মক ব্রেস্টে পেন হচ্ছে কেন তার জন্য ম্যামোগ্রাফি করাচ্ছেন না? আপনার শ্বাসকষ্ট হচ্ছে এবং মাঝে মধ্যে কাশির সাথে ব্লাড আসছে, তাহলে কেন লাং সিটি স্ক্যান করাচ্ছেন না? আপনাকে তো সিমটম দিচ্ছে, আবার কি দেবে? ভগবান এসে আপনার কান ধরে বলে দিয়ে যাবে বাবা তোমার ক্যান্সার হয়েছে এবার উঠে দাঁড়াও? নিশ্চয় না। তাহলে আপনাকে এতগুলো সিমটম দেবার পরেও আপনি যদি নিজে কনসিয়াস না হন, একদম 4 স্টেজে গিয়ে দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই। যে জন্যই বারবার আপনাদের এই টপিকটা সপ্তাহে একবার করে নিয়ে আসি, যে সাংঘাতিক একটা অসুখ এখন কিন্তু প্রচুর ঘরে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। আজকালকার দিনে যে বিষযুক্ত খাবার, পেস্টিসাইড যুক্ত খাবার এগুলো খাওয়া হচ্ছে, আর অহরহ এই অসুখে পড়ছি আমরা। লক্ষ লক্ষ টাকার ব্যাপার আছে, তাই তো? তাহলে সেগুলো সম্বন্ধে আপনার একটু জেনে রাখতে দোষ কোথায়? যে সামান্য যদি একটু ক্রনিক সিমটম দেখা যায় আমরা টেস্টগুলো করি না কেন? এটাই আমাদের বদ অভ্যাস। একবারে 4 স্টেজে গিয়ে ডাক্তারবাবু সারাই দেন, তখন আর হাতে পায়ে ধরে ডাক্তারবাবুর ঘাড়ে উঠে পড়লে তো হবে না, হবে না। তাহলে এই রকম ধরনের যদি কিছু সিমটম দেখা যায়, নাও, আংটি পাথর নয়, দিস কার্সিনোমা জার্মস, মাঝখানে যে ছবিটা দেখছেন, দিস ইজ কার্সিনোমা ভাইরাস। ক্যান্সারের জন্য এটাই সেই ভাইরাস যাকে আজ অব্দি কোনোভাবেই হত্যা করতে পারা যায়নি। এত দেশে অ্যাসিড আছে,
এত টেম্পারেচার আছে, 35,000 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও এই ভাইরাস ফেলে দিয়ে দেখা হয়েছে যে না, তার মরণ হয়নি। তাহলে বুঝতে পারছেন, ইলেকট্রিক শক দিয়ে কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। বোঝা গেছে? সো দিস ইজ ক্যান্সার। হোয়াট ইজ ক্যান্সার? এ ম্যালিগন্যান্ট গ্রোথ, আনকন্ট্রোল সেল ডিভাইডেশনস, রাইট? তাহলে আমরা বেসিক্যালি ক্যান্সার সম্বন্ধে কয়েকটার নাম জানি: ব্রেন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, স্টমাক ক্যান্সার, কোলন ক্যান্সার, লাং ক্যান্সার। এর বাইরেও প্রচুর ক্যান্সার আছে যেগুলো আমরা নামও জানি না। 100 ওভার টাইপ আছে। কেমন? ব্রেন ক্যান্সার ছোট্ট ছোট্ট করে দেখাবো, মাথায় নিতে থাকুন। দিস ইজ ফার্স্ট নাম্বার, ব্রেন ক্যান্সার। এই ক্যান্সারের টিউমার, যদি এই টিউমারটা মাথায় থাকে যার, মাঝের মধ্যেই চোখে অন্ধকার দেখতে থাকবে, ভুলে যাবে, এবং তীব্র মাথার মধ্যে যন্ত্রণা হতে থাকবে হঠাৎ, মানে অজ্ঞান হয়ে পড়ে অবধি যেতে পারে, খিঁচুনি হতে পারে, মুখ দিয়ে গাজলা বেরোতে পারে। কেমন? এই ধরনের সিমটমগুলো কিন্তু মাঝের মধ্যেই হতে পারে, শুরুতে নয়, যখন একটু বাড়াবাড়ির দিকে যাবে। আই মিন সেকেন্ড স্টেজে। ফার্স্ট স্টেজে শুধু মাথার যন্ত্রণা হবে, আপনি তো স্যারিডন আর প্যারাসিটামল 1000 খেয়ে কাটিয়ে দেবেন। কেন সিটি স্ক্যান করালেন না যখন মাথার যন্ত্রণা প্রতিদিন হচ্ছে? তাই যাদের প্রতিদিনের মাথার যন্ত্রণা আছে, আই মিন মাইগ্রেনের প্রবলেম ছাড়া, obviously need to a CT scan. একটা সিম্পল সিটি স্ক্যান করালে আপনার এতটা বিপদ হতো না। কারণ মাথায় যাদের টিউমারস হয়ে যায় সেগুলিকে অপারেশন করে কারেকশনে আনার মতো ডাক্তার এখনো ভারতবর্ষে জন্মায়নি। শুনে রাখুন, সেটা আপনি ভেলোরেই বলুন, দিল্লি এমসে বলুন, কলকাতা টাটা মেমোরিয়াল বলুন, আর চিত্তরঞ্জনী বলুন। ব্রেন টিউমার, ক্যান্সারযুক্ত টিউমার, তাকে অপারেট করে পেশেন্টকে কন্ট্রোলে আনবে এরকম ডাক্তার এখনো জন্মায়নি। যত বড়ই ডায়লগ শুনে নিন ডাক্তারদের মুখ থেকে। তাহলে বুঝতে পারছেন যে ব্রেনের ভিতরে একটা টিউমার মানে কি সাংঘাতিক হতে পারে, রাইট? তাহলে এই ধরনের টিউমারগুলো যখনই মাথার যন্ত্রণা হতে থাকবে, অবশ্যই একটা সরাসরি গিয়ে সিটি স্ক্যান। দেন মাথা থেকে একটা মুখের মধ্যে নেমে আসি এবার মাউথ ক্যান্সার। সাংঘাতিক। এগুলো তৈরি করার জন্য আমরা নিজেরা দায়ী, পুরোপুরি দায়ী না, সাময়িক, আংশিক। কারণ বিড়ি খেলে, সিগারেট খেলে, খৈনি, তামাকু এসব খেলেই যে মুখে ক্যান্সার হবে এটা সবসময় নয়। তবে ইমিউনিটি পাওয়ার যদি সেই শরীরে কম থাকে তাহলে আপনার যে কোনো সময় ক্যান্সার শরীরে আসতে পারে। কেমন? গুটখা এমন একটি সাংঘাতিক নেশা যেটা আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। আপনাকে তার মাসুল দিয়ে যেতেই হবে, খেসারত দিতেই হবে। পৃথিবীর যত নেশা আছে সব থেকে টু ডেঞ্জারাস হলো গুটখার নেশা। কি কি দিয়ে তৈরি হয় গুটখা আপনারা ভালো করে জানেন, তবুও আপনারা যারা ধরে ফেলেছেন ছাড়তে পারছেন না। আবার বলে স্যার আমি তো রজনীগন্ধা খাই। হ্যাঁ, রজনীগন্ধা খাচ্ছ, তোমার খাটিয়ার চারপাশে রজনীগন্ধা লাগাবার ব্যবস্থাও করে ফেলছো। ওই রজনীগন্ধারই ফুল লাগাতে হবে তোমার খাটিয়ার চারপাশে খুব শিগগিরই, যারা গুটখা রজনীগন্ধা খাচ্ছেন। তাই একটু সাবধানে খান। আমরা বলছি হয়তো আপনার রাগ হচ্ছে, বাট যেদিন মুখের হাঁটা খোলা বন্ধ হয়ে যাবে, এই মুখের জটা দেখবেন আর কাজ করছে না, তীব্র যন্ত্রণা হচ্ছে, আপনি খাবার একটা দামি চকলেটও দেখবেন হাঁ করে মুখে নিতে পারছেন না, সেদিন আমার কথা মনে পড়বে যে হ্যাঁ ডক্টর সেন বলেছিল আমাকে। তাহলে গুটখা যারা দীর্ঘদিন অবধি খাচ্ছে, আগে এই 3টে আঙুল একসঙ্গে গালের মধ্যে প্রবেশ করাতে পারতেন। এখন একবার ট্রাই করে দেখবেন তো যারা গুটখা খাচ্ছেন দীর্ঘদিন, ইয়েস 3টে অথবা 4টে আঙুল, মানে 10 টাকার রসগোল্লাও খেতে পারার মতো অবস্থায় আছেন কিনা। যদি না হয় তখন আপনার উল্টা গিনতি শুরু হয়ে গেছে। খান, ওপরে ফু দিয়ে উড়িয়ে একটু রজনীগন্ধা, আপনার খাটিয়ার চারপাশে রজনীগন্ধার ফুল ব্যবস্থা করে ফেলেছেন। খান রজনীগন্ধা।
নেক্সট, থাইরয়েডস। পুরুষ মানুষদের থাইরয়েড ইজ টু ডেঞ্জারাস। তাদের বেশিরভাগই এই থাইরয়েড থেকে থাইরয়েড ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি মহিলাদের তুলনায়। বুঝতে পারছি? তারপরে নিচে নেমে আসি আর একটু, গলা থেকে ব্রেস্ট অপারেশন হয়ে গেছে, কেমো দেওয়া হয়ে গেছে, রেডিয়েশন হয়ে গেছে, তারপরের দৃশ্য এটা মারাত্মক খারাপ। একটা টিউমার দেখা গিয়েছিল, সেটাকে এফএনএসি করা হয়েছে, ধরতে পারেনি, বায়োপসি করা হয়েছে, তারপরে ধরা পড়েছে সেটা ক্যান্সার। তারপর তাকে আইডিয়া দেওয়া হয়েছে এটা অপারেট করে ফেলুন, অপারেটও করা হয়ে গেছে। তারপরে কি হয়েছে, অপারেশন করার পর একটা ব্রেস্ট থেকে আরেকটা ব্রেস্টে আবার প্রবলেমটা গেছে। আরেকটা ব্রেস্ট কেটে বাদ দেবেন, আচ্ছা বেশ, তাই ডান, দুটো ব্রেস্ট কেটে বাদ দিয়ে দেওয়া হলো। এবার দেখা গেল আরো 3 মাস পরে ব্রেস্ট থেকে লাংসের ভেতর প্রবেশ করে গেছে। এবার কি কেটে বাদ দেবেন স্যার? আপনার অপারেশনের সার্জারির বিদ্যা কি বলছে? আপনি ভালো অপারেশন করতে পারেন আমি জানি, দারুণ নাম ডাক আপনার। আপনি একটা অপারেশন করে ফেললেন, আপনি জানতেন যে রাইট ব্রেস্টে অপারেটের পর আবার লেফট ব্রেস্টে যাবে, চান্সেস অনেক বেশি। আচ্ছা ব্রেস্ট, লেফট ব্রেস্টে ধরা পড়লো, আপনি লেফট ব্রেস্টও রিমুভ করলেন, দেন লাংসের মধ্যে ধরা পড়েছেন, লিভারের মধ্যে। এবার আপনার সার্জারির বিদ্যা কি বলছে? লাংস কেটে বাদ দিয়ে দেবেন? কই করুন দেখি, পসিবল নয়। তাহলে তার সঙ্গে আমাদের, আমি বারবার একটা কথাই বোঝাবার চেষ্টা করছি যে এই যে অ্যালোপ্যাথিতে আপনি সিস্টেমে আছেন, তার সঙ্গে কি একটা অল্টারনেটিভ সিস্টেম কি সঙ্গে নেওয়া যায় না? কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? পেস্টিজে লাগবে? মডার্ন মেডিসিনের সঙ্গে আয়ুর্বেদ দিলে? আচ্ছা মডার্ন মেডিসিন কাকে বলে? যেটা আধুনিক, আমি নতুন রিসার্চ করে বেরোচ্ছে, তাই তো? তাহলে আজকের ডেটে যে চমনপ্রাশ খান, চমনপ্রাশ, সেটা মডার্ন মেডিসিন না, কারণ ওটা তো নতুন রিসার্চ করে হয়েছে। আচ্ছা আপনি লিভার টনিকের মধ্যে, অনেক টনিকের মধ্যে দেখবেন ডিএস লেখা আছে, ডাবল স্ট্রেংথ। ডিএস মিন্স ডাবল স্ট্রেংথ, যে মেডিসিনের পাশে লেখা থাকে। তাহলে এই যে ডিএস ফর্ম লেখা হচ্ছে, এটা নতুন রিসার্চ করে বেরিয়েছে। ডিএস ফর্ম দিয়ে আগে কোনো মেডিসিন ছিল না, সেটাও তো মডার্ন মেডিসিন, জানেন কি আপনারা? তাহলে এরকম আয়ুর্বেদেও প্রচুর মডার্ন মেডিসিন আছে, তেমনি ক্যান্সারের জন্য প্রচুর মেডিসিন আবিষ্কারও হচ্ছে। আয়ুর্বেদকে ওই বেটে একটু ঘেঁটে আর একটু চেটে সেই জায়গায় নামিয়ে আনবেন না, এখন সেই জায়গায় নেই। হর ছোটা আদমি কবি না কবি বড়া হো যাতা হ্যায়, ঠিক? কিছু কিছু ডাক্তার আছে, আমি কিছুক্ষণ আগেও আস্তে আস্তে একটা ফোনে পেলাম, চিত্তরঞ্জনে গেছে আমারই এক পেশেন্ট, হঠাৎ তার ব্রেস্ট ক্যান্সার আছে, বাথরুমে পড়ে গিয়ে তার হিপ জয়েন্টটা ভেঙে গেছে। বয়স্ক মানুষ, 60 বছরে পড়ে গেলে তো হিপ জয়েন্টটাই ভাঙবে, এটা তো আমাদের কোশ্চেনই আসতো এক্সামে, তাই না? যে একটা বয়স্ক মানুষ যদি পড়ে যায়, ফার্স্ট কোন বোনসটা ভাঙবে? হিপ জয়েন্ট। চোখ বন্ধ করে হিপ জয়েন্ট, অ্যান্সার। তাহলে তার হিপ জয়েন্টটা ভেঙে গেছে, তাকে চিত্তরঞ্জনে রেফার করেছে। তার মেয়ে চিত্তরঞ্জনে যাবার পর তাকে বলা হচ্ছে আমরা আগে বোন ক্যান্সার আছে কিনা সেটাকে আবার টেস্ট করব, বায়োপসি করব, টোটাল ব্রেস্টেরও আবার বায়োপসি করব, লিভারের বায়োপসি করব, কোথায় কোথায় ছড়িয়েছে পেট সিটি স্ক্যান করব, তারপরে দেখব কি করা যায়। না হলে ওই জায়গাটা অপারেট আমরা করতে পারবো না যদি ওখানেও ক্যান্সার ছড়িয়ে থাকে। ওনার প্রথম থেকে সব নাটকটা শুরু হবে। রেজাল্ট কি আলটিমেটলি? তার কাছে গেছে রেফার। এবার আমার প্রেসক্রিপশন সেখানে শো করানো হচ্ছে যে স্যার এই মেডিসিনগুলো খাচ্ছেন, উনি ভালো আছেন, ব্রেস্ট ক্যান্সার নিয়ে কোনো অসুবিধে নেই, ভালো আছে। ভালো থাকাটা জরুরি, সারিয়ে ফেলার ক্ষমতা তো নেই আমার, অত বড় মহাপুরুষ নই আমি। কিন্তু হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি হিপ জয়েন্টটা ভেঙে গেছে, তার জন্য অ্যালোপ্যাথি ডক্টর ডেকে আবার তাকে চিত্তরঞ্জনে রেফার করেছে। চিত্তরঞ্জনে সেই ডক্টর সবকিছু দেখার পরে বললো আপনি এই অ্যালোপ্যাথি আয়ুর্বেদ ওষুধগুলো সব বন্ধ করে দিন। ওনাকে বাড়িতে গিয়ে প্যারাসিটামল 1000 পাওয়ার খাওয়ান, আর 2টো করে জিরোডল খাওয়ান, সঙ্গে প্যান40, এটা প্রেসক্রিপশন করে দিয়েছে। আর উনি বলেছেন আমার প্রেসক্রিপশন দেখে, ডক্টর সেন এই প্রেসক্রিপশন সব স্টেরয়েড। যদি কোনোদিন সামনাসামনি হই ডাক্তারবাবু,
স্টেরয়েড কাকে বলে আপনার থেকে একটু ক্লাস নেবার আছে আমারও। আপনি যে প্যারাসিটামল আর জিরোডলটা দিলেন ওটা কি তুলসী পাতা দিয়ে তৈরি? তাহলে যে ওষুধ সম্বন্ধে আপনার নলেজ নেই প্লিজ সেই সম্বন্ধে একটু ক্লাস নিতে যাবেন না। আপনার যেখানে বিদ্যা, যেটুকু পড়াশোনা করেছেন ওইটা নিয়েই থাকুন না, ঠিক? সুতরাং এই লেকচারগুলো আর দিতে যাবেন না। আয়ুর্বেদ ওষুধ মানে স্টেরয়েড, হোমিওপ্যাথি মানে স্টেরয়েড। আপনি ধোয়া তুলসী পাতা দেন? গাছপালা ফলের রস দিয়ে তৈরি বোধহয় আপনার প্যারাসিটামল 5000 আর জিরোডল। সো দিস ইজ ইডিওটিক কমেন্টস, রাইট? দেখা তো হবেই আপনার সঙ্গে, আমি নাম নিয়েছি নিশ্চয়ই। আপনি তো জানেন আমি একটু এইরকমই, ঠিক? জানিয়ে দেওয়া দরকার আছে। তো সুতরাং স্টেরয়েড সম্বন্ধে মানুষ, স্টেরয়েড ইটস নট হার্মফুল ফর হিউম্যান বডি। তাকে যদি সঠিক মাত্রায় ইউজ করে মানুষ, তাহলে সেটাও অনেক সময় দুর্ধর্ষ কাজ করে। কিন্তু এখনকার সব মডার্ন মেডিসিনের ডক্টররা হঠাৎ করে একবারে হাই পাওয়ার মেডিসিন অ্যাপ্লিকেশন করতে শুরু করে দেওয়া হয়, যার ফলে মানুষটা হার্ট ফেল করে মারা যায়। বোঝা গেছে? তাহলে বিষকেও সঠিকভাবে যদি ব্যবহার করা যায় সেটাও অমৃতের কাজ করে। বিষে বিষে বিষক্ষয়, নাহলে এই শব্দটা তৈরি হতো না। কারেক্ট? তাহলে যাই নেক্সট। লাং ক্যান্সার। লাং ক্যান্সার হলে আপনাকে অনেক কিছু সিমটম দেবে। আপনার শ্বাসকষ্ট হতে থাকবে, আপনার বুকে পেন হতে থাকবে, যেদিকে ফাইব্রোসিস ধরা পড়বে আর কি, টিউমার অর প্যাচেস, রাইট? আপনার কাশির সঙ্গে রক্ত আসতে পারে, বুকে একটা তীব্র যন্ত্রণা হতে থাকবে, মনে হবে বুকের মধ্যে কেউ একটা আলপিন ঢুকিয়ে দিচ্ছে। কেমন যন্ত্রণা হবে? ঠিক সেইটা। এবং আস্তে আস্তে সেখানে প্লুরেসি দেখা দিতে পারে। চিত হয়ে শুলেই দেখবেন আপনার মারাত্মক শ্বাসকষ্ট আর ঘড়ঘড় করে আওয়াজ হচ্ছে। ইমিডিয়েট একটা লাং এক্স-রে, তারপর একটা সিটি স্ক্যান। প্রথম অবস্থায় ধরা পড়লে ক্যান্সারের মতো কঠিন অসুখকেও ভালো করে দেওয়া যায়। হুজ বলছে, আমি কলকাতার ডক্টরের কথায় চলি না, বিকজ আই এম নট স্টাডি ইন কলকাতা। তাই এত বোল্ড বলার সাহস রাখি। ঠিক, আমার পড়াশোনাটা যদি কলকাতায় হতো তাহলে আমি তাদের মতোই গান গাইতাম, সেম। সুতরাং প্রথম অবস্থায় ক্যাচ করার চেষ্টা করুন। বাঙালিদের সব থেকে বড় কুঁড়েমি, এত কুঁড়ে তারা যে গিয়ে নিজের শরীরের প্রবলেম হচ্ছে, আমি ডক্টরের কাছে একটু চেক আপ করিয়ে আসি, সেটাও যাবে না। সেই ডক্টর যদি 100 টাকা টেস্ট দেয় সেটাও তারা করতে নারাজ। সব পয়সা ব্যাংকে জমাবে। জমান, বাঙালির ধর্মই তাই। কষ্ট করে সারা জীবন চপ মুড়ি খেয়ে সব পয়সা ব্যাংকে জমিয়ে, আর শেষে যা জমেছে ব্যাংকে সেটা তুলে নিয়ে গিয়ে রিটায়ারমেন্টের সময়, মানে বয়সকালে, ডাক্তারের কাছে দিয়ে বলছে, ডাক্তারবাবু বাঁচায় দেন, আমার মেয়ের বিয়ে হয় নাই এখনো, বাঁচায় দেন। কি লজিক আপনাদের, তাই না? টেস্ট করান, সিম্পল। একটা ডিজিটাল এক্স-রে করালো আপনার লাংসে ভয়ানক কিছু হতে চলেছে কিনা সেটাও জানা যায়, আপনি সেটাও করবেন না কেন? এই টেস্ট করাতে কোথায় জ্বর আপনার? আপনার মোবাইলে রিচার্জ করান 799 টাকা দিয়ে 3 মাসের জন্য, সরি 899 টাকা দিয়ে। তার বেলায় পয়সা আসে না, ডাক্তারবাবু খেতে পায় না, হাতে দিকে অ্যান্ড্রয়েড ফোন। আপনার মতো গরিব সারা দেশে ভরে যাক, সুজলাং সুফলাং হয়ে যাবে। আপনার পয়সা আছে, যথেষ্ট আছে, আপনি ভুল জায়গায় প্রয়োগ করেন। নিজের জন্য নয়, নিজের দেহটাকে মন্দির ভাবতে শিখুন। একটাই জীবন, দ্বিতীয়বার রিটেক দেবে না কেউ। তাই শরীরে যা অসুবিধা হচ্ছে, প্লিজ কনসাল্ট উইথ ডক্টর। আপনার বাড়ির আশেপাশে অনেক ভালো ভালো ডক্টর আছে, কেমন? নেক্সট যাই, স্টমাক ক্যান্সার। আস্তে আস্তে আমি নিচের দিকে নামছি, লাং থেকে বা স্টমাকে ক্যান্সার হলেই দেখবেন আপনার খাবার ইচ্ছা কমে যাবে, পেটের মধ্যে তীব্র যন্ত্রণা, বমি বমি ভাব অলওয়েজ, পটির সাথে রক্ত আসতে পারে, হ্যাঁ, আর অলওয়েজ একটা জ্বালা ভাব, মনে হচ্ছে যেন গরম কয়লা কেউ স্টমাকের মধ্যে রেখে দিয়েছে। ইয়েস, এইগুলো হবার পরেও ডাক্তারের কাছে যাবেন না। এইগুলোই তো প্রথম ফিলিংসে আসে। দিস ইজ দ্য ফার্স্ট সিমটম, দিস ইজ
not stomach cancer. It's a liver cirrhosis. CLD, chronic liver disease. সেই জন্যই এই মানুষটার পেটটার এই অবস্থা কেন হয়েছে? জল জমে আছে পেটে, অ্যাসাইটিস। জলটা বের করতে হবে। বাট ইটস নট ক্যান্সার। দুম করে ক্যান্সার রোগীরা যেরকম হার্ট ফেল করে যায়, না, সেরকম হওয়ার চান্সেস নেই যদি এনার পেটের জলটা ব্যালেন্স রাখেন এবং অ্যালবুমিন ইঞ্জেকশনটা অথবা অ্যালবুমিনটা তাকে খাওয়ানো হয়। কেমন? মেডিসিন আছে। সোনারপুরে একটি হসপিটাল তৈরি হয়েছে, লিভার ফাউন্ডেশন। ওখানে এই ধরনের পেশেন্টগুলো গেলেই দুজন ডক্টর আছে, তারা প্রেসক্রিপশনও বলে লিখে দেয় লিভার ট্রান্সপ্ল্যান্ট। কোথায় পাওয়া যায় স্যার লিভার? ধর্মতলায় না পার্ক স্ট্রিটে? কোথায় পাওয়া যায় লিভারটা? ট্রান্সপ্ল্যান্ট যে লিখে দিলেন, এই লিভারটা কার সাথে ট্রান্সপ্ল্যান্ট করবে, কে দেবে, কোথায় কিনতে পাওয়া যায়? মুরগির দোকানে না রেওয়াজি খাসির দোকানে? কোথায়? আপনি যে লিখে দিলেন। বলিহারি ডাক্তার মশাই, লিখে দিতে তো ট্যাক্স লাগে না। যেদিন ধরবে পেশেন্ট পার্টি যে এটা যে লিখলেন আপনি, কোথায় পাওয়া যাবে? বলবে আপনার বাড়ির কাউকে দিতে বলুন। লিভারে তো দুটো লোবস আছে, একটা লোব দিয়ে দিতে বলুন। ভারতবর্ষে কোথায় লিভার ট্রান্সপ্ল্যান্ট সাকসেস হয়েছে এইটা আগে হিস্ট্রিটা জেনেছেন? ডাক্তারি করছেন, তাই না? তাহলে এই ভুল তথ্যগুলো মানুষের কাছে কেন দেয়া হয়? আমার কাছে ওখান থেকে রিটার্ন আসা প্রচুর পেশেন্ট এসেছে এবং আছেও। তারা এসে একটা কথা বলছে, ডাক্তারবাবু আমার তো ওখানে লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে কইছে। আচ্ছা, তাই? তো কে লিভারটা অর্ধেক দেবে? কে? ভারতবর্ষে লিভার ট্রান্সপ্ল্যান্টের দুটোই ইতিহাস আছে, দুটোই মারা গেছে, যে দিয়েছে আর যে নিয়েছে। একটা শিশুর হয়েছিল, একটা অ্যাডাল্ট হয়েছিল, বেঁচে নেই। তাহলে কেন ওসব আজগুবি গল্পে আসেন? সরাসরি বলুন না আমাদের ফাউন্ডেশনে আপনার জন্য ট্রিটমেন্ট নেই, ইউ ক্যান ট্রাই অল্টারনেটিভ মেডিসিন। বলুন না, একটু লজ্জা হয় বলতে। এই মানুষগুলোকে ভুল দিশায় রেখে দেওয়া। আমার যেটা ক্ষমতায় নেই পরিষ্কার বলে দিই, হবে না এখানে। ইউ মে গো, ইউ মে ট্রাই এনি আদার। আপনি যেতেই পারেন যে কোনো এনি আদার মেডিসিনে, এনি আদার ডক্টরস, এনি আদার হসপিটাল, বাট আমার কাছে ট্রিটমেন্ট নেই, সরাসরি বলে দিই। একটা মানুষ ডাক্তারি করতে এসেছে, সব বিদ্যা তার পক্ষে সম্ভব নয় ডাক্তারির। সে কয়েকটা ব্যাপারে রপ্ত করতে পারে, তাই না? তাহলে অকপটে স্বীকার করুন যে আপনার ফাউন্ডেশন এটা হয় না, আপনি অন্য কোথাও যান। লিখে দিলেন লিভার ট্রান্সপ্ল্যান্ট, যা খুশি তাই। কেন? এগুলো হওয়া উচিত না। দেন আমরা দেখব সিগময়েড কোলন ক্যান্সার। যাদের এই পাইলস হয়েছে, ফিস্টুলা হয়েছে, বারবার অপারেশন করছেন, তারা ওয়েট করুন। ক্যান্সার আপনার জন্য অপেক্ষা করছে, আসবে, খুব শিগগিরই আসবে। এই পাইলস এবং ফিস্টুলাকে বারবার অপারেশন করার ফলাফল, আপনি সেদে নিজে ক্যান্সারকে ডাকতে গেছেন, ঠিক বড় বাবাকে পুজো করার মতো। এ বাবা এসো আমার জীবনে এসো। তো শনি যদি কারো সহায় হয়ে যায়, জীবনে এসে যায়, তা কি হবে? ঠিক সেই রকম আপনিও বারবার পাইলসকে অপারেশন করে ঘোর শনিকে একবারে ঘরে ঢুকিয়ে নিলেন। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার? আমি জানি একটু খারাপ লাগছে ডাক্তারবাবুদের, কিন্তু ব্যাপারটা তো সত্যি। একটা ক্যান্সার পেশেন্টকে আমি, বা একটা লিভার সিরোসিস পেশেন্টকে আমি আর ভুল দিশায় ওয়েট করাতে পারি না। ইমিডিয়েট ট্রিটমেন্ট স্টার্ট করা দরকার। তাকে আমি গল্প শোনাচ্ছি, স্বপ্ন দেখাচ্ছি, লিভারটা ট্রান্সপ্ল্যান্ট করে দেখুন যদি কিছু হয়। ডাক্তারি করতে এসছেন, এর থেকে তো বেলুর মঠের মহারাজরা অনেক ভালো, তাই না? কুম্ভ মেলায় নাগা সন্ন্যাসীগুলো অনেক ভালো আপনাদের থেকে। তো মানুষগুলোকে অন্তত মিথ্যে বলে না। মিথ্যে স্বপ্ন খুব খারাপ জিনিস। সে মানুষটা বাঁচার জন্য আপনার কাছে গেছে,
আপনার যদি রাস্তা জানা থাকে বলবেন, নাহলে বলবেন যে জানা নেই। ঠিক, তাহলে আসি আমরা এবার একটু কিসে, এবার একটু টক শোতে আসি, কারণ অনেক মানুষ ওয়েট করছে। বিগত কয়েকটা দিন তাদের সঙ্গে প্রেজেন্টেশন দেখিয়ে গেছি, টক শো হয়নি। কারণ প্রেজেন্টেশনটা দিতে হয় এই জন্যই, আমার এই শোটা আপনার সঙ্গে গল্প করতে আসার জন্য নয়, না, আমার এত ফালতু ক্যালোরি নেই আপনার সঙ্গে ফালতু বকতে আসবো। প্রেজেন্টেশনগুলো দিতে আসি এই জন্যই, কারণ না কারোর প্রয়োজনে এসে যায় যারা মন দিয়ে এই অনুষ্ঠান দেখে। ঠিক, আসা যাক এবার টক শোতে। নমস্কার। হ্যাঁ বলুন। আমি ডক্টর সেনের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি কি ডাক্তারবাবু, আমার মেয়ের না 18 বছর বয়স, প্রচন্ড ঠোঁট ফাটে, মানে ঠোঁটের উপরের যে অংশটা ওটা বারবার ফেটে যায় এবং উপরের অংশটা থেকে চামড়াটা বারবার উঠে যায়, একটু একটু করে উঠে যায়, আবার হয়, আবার উঠে যায়। এই সমস্যাটা 1 বছর দিলে হচ্ছে। এটা কেন হচ্ছে ডাক্তারবাবু? ভিটামিন সি কম আপনার মেয়ের শরীরে। ভিটামিন সি এমনি আমি ওর পরীক্ষা করেছি, ভিটামিন ডি3টা কম আছে। ডি এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ভিটামিন সি বলেছি আমি। আপনি ডি এর গল্পে আসছেন কেন? ভিটামিন সিটাও টেস্ট করে দেখবেন, ওটাও কম আছে। ভিটামিন সি যুক্ত ওষুধ খাওয়ান। ঠিক। আর প্রকৃতির মধ্যে ভিটামিন সি পাওয়া যায় আমলকিতে সব থেকে বেশি, পৃথিবীর মধ্যে সেরা ভিটামিন সি আমলকি। দ্বিতীয় হচ্ছে টমেটো, কমলা লেবু, শরবতী লেবু মানে মৌসম্বি, এগুলোর মধ্যে ভিটামিন সি প্রচুর আছে। আমলকিতে সব থেকে বেশি ভিটামিন সি পাওয়া যায়। ঠিক, ওকে। মানে যদি প্রতিদিন একটা শীতকালে গোটা আমলকি সিদ্ধ করে অথবা কাঁচা খেতে পারে, সাদা লবণ দিয়ে না, বিট লবণ দিয়ে, তাহলে আগামী 1 মাসের পর দেখবেন ওই মেয়েরা ঠোঁটই পারছে না। অ্যাসিওর্ড। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বড়গাছা থেকে ময়না রাউল বলছি। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। বলছি যে আমার না সেই ওই যে টিউমারের যে ওষুধ সব খাচ্ছি তো, ওই যে আমার শুধু মুখটা না ফুলছে, চোখ থেকে মুখ থেকে সব ফুলছে। ক্রিয়েটিনাইন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড টেস্ট করে নিয়ে আমাকে জানাবে। ক্রিয়েটিনাইন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড টেস্ট করে নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ঠিক আছে? কিডনির টেস্ট। সে কি কম আছে আমি জানি না, যে টেস্টটা করতে বললাম সেটা করিয়ে নিয়ে পাঠান, তাহলে জানা যেতে পারে যে কেন মুখটা ফুলছে। আর হিমোগ্লোবিন যদি কম থাকে, এমনি একটা মানুষের শরীর ফোলা থাকবে, তাই হিমোগ্লোবিনটা বাড়াবার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তাহলে অ্যানিমিক টেন্ডেন্সি আছে, তার জন্য রক্তের যোগান দেওয়ার যে মেডিসিনগুলো আছে ওগুলো দিনে 3 বার করে খাবার চেষ্টা করুন, তাহলেই হবে, ঠিক আছে? কোনো কুলেখাড়া শাক নয়, কোনো বেদানা নয়। কোনো কুলেখাড়া শাক বা বেদানার মানুষের রক্ত তৈরি করে না, এই ভুল ধারণা নিয়ে থাকলে হবে না। তার জন্য যে টনিক প্রেসক্রাইব করা হয়, হেমজি, মাল্টিপ্লেক্স, হেমন পি, হেমস্ট্রং, এরকম প্রচুর আমাদের কাছে টনিক আছে, সেগুলো দিনে 3 বার করে খাওয়ার দরকার আছে, তাহলে আবার ওই রক্তটা যোগান হবে। হিমোগ্লোবিন কম থাকলে এমনি চোখ, মুখ, হাত পা সব ফুলে যাবে, আরো অনেক কিছু প্রবলেম হয়ে যেতে পারে। সো ইমিডিয়েট আগে 2 ইউনিট রক্ত দিয়ে তারপর মেডিসিন খাওয়া শুরু করুন। 2 ইউনিট ব্লাড ট্রান্সপ্লান্ট করে তারপরে মেডিসিন খাওয়া শুরু করবেন, ঠিক? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। শোনা যাচ্ছে না, নেক্সট ট্রাই করুন, আরেকবার ট্রাই করুন, বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলছি যে ডাক্তারবাবু। হ্যাঁ, হ্যালো। হোঁচট খাচ্ছেন কেন এত? কি বলছেন সেটা বলবেন তো? হ্যাঁ, বলছি যে পায়খানাটা না ক্লিয়ার হয় না, বুঝলেন? এই বুঝলাম। সকালবেলা র চায় 1 চামচ ঘি দিয়ে চাটা খাবেন। ঘি দিয়ে? হ্যাঁ। আচ্ছা। র চায়ের মধ্যে, দুধ চা না কিন্তু, কেমন? তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সবসময় যে এইসব গুল খেতে হবে, সোনা পাতা খেতে হবে না। আমার কাছে 100-র উপরে টোটকা আছে, আপনার যেটা ভালো লাগে, দারুণ লাগবে। ওর টেস্ট একদম পুরো ভ্যারাইটিস। র চায়ে ঘি দিয়ে আজকে খেয়ে দেখুন কি লাগছে। খাননি আপনি কোনোদিন? খাবার পরে কিন্তু 10 মিনিটের মধ্যে আবার পটি পাবে। যাদের কনস্টিপেশন আছে তাদের জন্য। জেনারেল পার্সনরা খেলে সকালবেলা খাওয়ার পর অফিস যেতে পারবেন না, তাই যাদের কনস্টিপেশন আছে তাদের জন্য এটা, ঠিক?
নেক্সট, হ্যালো, বলুন। জামা কাপড় গুছিয়ে নিন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, নেক্সট আমরা যাই দারুণ একটা গল্পে। প্রচুর মানুষ, এই ক্যান্সার মানুষরা বিশেষ করে যারা জেনে গেছে, যে পেশেন্টরা জেনে গেছে যে আমাদের ক্যান্সার হয়েছে, তাদের মধ্যে অন্তত 99% মানুষ, মানে রুগীরা ভাবে আমরা আর বাঁচব না, এটাই ভাবে। তো সুতরাং আমি এবার একটা পেজ বানিয়েছি, সবই মায়া। এই পেজে এবার আপলোড করতে থাকবো যে পেশেন্টগুলো ভালো আছে, আপনার আমার মতো একদম হই হুল্লোড় করে পিকনিক করে বেড়াচ্ছে দিব্যি, তাদের শরীরে কিন্তু ক্যান্সার আছে কিন্তু কোনো কষ্ট নেই আর চিকিৎসার পরে, তাদের ইন্টারভিউগুলো, টেস্টিমোনিয়ালগুলো লোড করতে থাকবো। তাই সবার যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোনে গিয়ে আপনার পেজে, ফেসবুক পেজে গিয়ে ক্লিক করুন, ওখানে উপরে টাইপ করুন স্মল লেটারে সব ই মায়া, SOB স্পেস ই স্পেস মায়া, স্মল লেটার্স। ঠিক, আর একটা ক্যাপিটাল লেটার্সেও আছে, বাট স্মল লেটার্সে যান আপনারা। ওখানে গিয়ে আমাদের টেস্টিমোনিয়াল প্রচুর পাবেন, আর ইন্টারভিউও পাবেন, আমাদের প্রতিদিনের শোটাও পাবেন। তবে এই মানুষগুলো যাদের কথা বলছিলাম, তারা ক্যান্সার হয়েছে বলে সারাদিন একটাই আতঙ্কে ভাবে, এই বোধহয় মারা যাবো আমি, কালকের দিনটা বাঁচবো, পরশুদিন মারা যাবো, আবার কালকের দিনটা বাঁচবো, পরশুদিন মারা যাবো। তো এই যে ভাবছেন, এরকম প্রতিদিন যদি একটা সুস্থ মানুষও ভাবে, তাহলেও সে 1 মাসের মধ্যে মারা যাবে। কেন জানেন? মন বলে এমন একটা মস্তিষ্কের মধ্যে বস্তু আছে, তাকে যদি রোজ বলানো যায় আমি বাঁচবো না, আমি আর থাকবো না, আমি বাঁচবো না, তাহলে সে আগামী 30 দিনের মধ্যে এমনি মানুষের শরীরটা ডেড হয়ে যাবে। কেন? তার সাইকোলজি থেকে আস্তে আস্তে তার শরীরের মধ্যে নার্ভাস সিস্টেম প্রবলেম হতে হতে কোলাপসড হয়ে যাবে, ব্রেন ডেড হয়ে যাবে। যে প্রতিনিয়ত ভাবে আমি কাল মারা যাব, আমার আর বেঁচে থাকা সম্ভব নয়, এই আতঙ্কে তার ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে, অথবা হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। সে যাবেই। কেন? সে নিজের মধ্যে নিজে প্যানিক তৈরি করছে। প্যানিকটা তৈরি করবেন না। ক্যান্সার হলেই সব সময় মারা যায় না, ভুল কথা। তার মনের জোর যদি থাকে, অ্যালোপ্যাথি ডক্টর আপনার সামনে যদি বলে দেয় আপনি 3 মাস বাঁচবেন, আপনি 1 বছর বাঁচবেন মনের জোরে, তাহলে 9 মান্থস এক্সটেনশন করানো যায়। শুধু মনকে যদি বলা যায় আমি ভালো আছি, তাহলে যদি একটু ভালো মেডিসিন অ্যাড করানো যায়, তাহলে সে নিশ্চয়ই 3 বছর বাঁচতে পারে, 3 মাস থেকে পারে। তো এবার ভগবানের দয়া থাকলে তার টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে, ভালোই থাকতে পারে সারা জীবন, তাই না? তাহলে সারাক্ষণ নিজেকে না 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 এটা বলবেন না। আই হেট নো। আমার কাছে নো মিন্স নিউ অপরচুনিটি অলওয়েজ। আমার ডিকশনারিতে নো নেই। তাহলে সামান্য একটা আয়ুর্বেদিক ডক্টর হয়ে আজকে এই জায়গায় পৌঁছাতে পারতাম না। ঠিক, এখনো প্রতিদিনের, আগে তো 100 পেশেন্ট দেখতাম না, এখন আর ভালো লাগে না, এখন কমিয়ে দিয়েছি, 50, 60, 70 এই অবধি মোটামুটি। সো একটাই, আমি না বলতে শিখিনি। ওই যে টিভির পর্দার পিছনে, আমার পিছনে 2 ছেলেকে দেখছেন, ছোট্ট 2 বাচ্চা দেখছেন না? একজনের নাম মানিক আর একজনের নাম হীরা। হীরা মানিক, একদম মানিক জোড়। গল্পটা শুনুন, এটা গল্প না, এটা বাস্তব। চলুন দেখি আমরা ওই 2 বাচ্চাকে নিয়েই, আমার পিছনে যে আছে, হ্যাঁ এদের, ঠিক এই 2 বাচ্চাকে নিয়ে একটা বাস্তব গল্প শোনাই, তাহলে হয়তো খানিকটা জোর পাবেন। বাস্তবেই এরা ছিল, হীরা আর মানিক।
একজনের বয়স 9 বছর আর একজন 7 বছর, দুটি ভীষণ পাকা। পড়াশোনা ছাড়া বাকি সময় দুজনে একদম সারাক্ষণ খেলে বেড়াচ্ছে, এখানে সেখানে গাছে উঠছে, এখানে ঢিল ছুঁড়ছে, এখানে পাখি মারতে যাচ্ছে। যা হয় শৈশবকাল, শৈশবকাল তো এমনই হয়, তাই না? তো এই মানিক জোর বন্ধু একদিন খেলতে খেলতে বললো চল আমরা গাড়ি চালাবো। তা আমাদের বড় লোকেদের ঘরের বাচ্চাদের মতো তো আর নয় যে দামি একটা গাড়ি কিনে দেবে। ওরা গাড়ি চালাতো, সাইকেলের লিক হয়ে যাওয়া টায়ার ফেলে দেওয়া হতো, সেটাকে না লাঠি দিয়ে চালাতে চালাতে যেত। দেখেছেন আপনারা? চলুন দেখি। দৌড়াতে দৌড়াতে তারা কালেক্ট করতে যায় কোথায় টায়ার পাওয়া যাবে, টায়ার পাওয়া যাবে। তো এইভাবে টায়ার চালাতে চালাতে তারা অনেক দূর অব্দি চলে যায় এক সময়। তো গিয়ে এবার এক বন্ধু বলে, মানিক, ছোটটা বলে, ভাই আমার তো খুব জল পিপাসা পেয়েছে। তখন মানিক বলে, জল পিপাসা যখন কুয়া আছে যা পাশে কে নে। তা আশেপাশে কেউ নেই, কারো থেকে যে জল চেয়ে খাবে সেটাও কেউ ছিল না। এবার সেই কুয়োর কাছে গিয়ে দেখছে অনেক নিচে জল। তো তারপরে মানিক বলে যে ওই বালতি ধরে নামা। বালতি আগেকারের দিনে হতো না, কুয়োর মধ্যে বালতি দিয়ে জল তোলা হতো, বলছে বালতিটা ধরে নামা না, ওতে জল উঠে আসবে। তো এইবারে হীরা ছোটটা বলছে সর আমি দেখি। মানিক যায়, মানিক বড়, বলছে আমি ট্রাই করে দিচ্ছি। বলে এবার মানিক সে বালতিটা নামিয়ে কুয়োর মধ্যে জল তুলতে গিয়ে একদম নিচে পড়ে যায়। বাঁচাও বাঁচাও বাঁচাও, অনেক চিৎকার করছে। ছোটটা উপরে হীরা, সে বলছে, সেও চিৎকার করছে, কেউ আছো বাঁচাও, মানিক জলে পড়ে গেছে, মানিক পাত হয়ে পড়ে গেছে। কিন্তু কেউ আসেনি, কেউ আসেনি। তখন ছোটটা হীরা মানিককে মনে জোর দেয়, তুই একদম ভয় পাস না মানিক, আমি আছি, তোকে বাঁচাবো। বলে ওই দড়িটা পুরো বলে শক্ত করে ধর, আমি তুলছি। বলে সে প্রাণপণে চেষ্টা করে মানিককে টেনে 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 তুলে আনে। এবার যখন তুলে আনে তখন আবার সে তারা ফেরার পথে বাকি বন্ধুদের সঙ্গে দেখা হয়, বলছে কোথায় গিয়েছিলে? বলছে এই যে মানিক জলে পড়ে গিয়েছিল পাত করে, আমি টেনে টেনে তুললাম। বলছে যা, তা আবার হয় নাকি? তুই এইটুকু মানুষ, তুই এত বড় ছেলেটাকে টেনে তুলতে পারিস? মানিক বলে হ্যাঁ, ওই তো আমায় টেনে তুললো। তো বলছে চ, তোদের বিচার হবে। বলে পঞ্চায়েতের কাছে গেছে, মুখিয়ারা বসে আছে। বলছে মুখিয়াজি, এই হীরা বলছে ছোটটা এ নাকি মানিক পাত করে পড়ে গিয়েছিল কুয়োর মধ্যে, তাকে টেনে টেনে তুলেছে। এটা কি করে হয়? সবাই বলছে না না, এ হতে পারে না, মিথ্যে কথা, গল্প বলছে দুজনে। কিন্তু মুখিয়াজি যে পঞ্চায়েত প্রধান, সে বলছে না, ও সত্যি বলছে। আর এই জন্যই এটা সত্যি, ও পেরেছে এই জন্যই যে হীরাকে না বলার কেউ ছিল না। কারণ আশেপাশে যদি লোক থাকতো সবাই বলতো হীরা পারবি না, সরে যা, তোর দ্বারা তোলা সম্ভব নয়, তুই পারবি না, তুই ছেড়ে দে, সবাই না বলতো। আর আশেপাশে কেউ না বলার ছিল না, ও জানে যে আমি ছাড়া মানিকের কেউ নেই, এখন ওকে তুলতেই হবে, নাহলে আমার বন্ধুটা মারা যাবে। ও প্রাণে নিজের প্রাণ দিয়ে চেষ্টা করেছে বাঁচার, মন থেকে চেয়েছিল মানিককে বাঁচাতে, তাই সে পেরেছে। ইয়েস, এটা বাস্তব গল্প, কোনো বানানো নয়। আপনিও যদি পারেন, মন থেকে চান, আপনিও নাকে হ্যাঁ করাতে পারবেন। হয় এটা, চাওয়াটা মন থেকে হবে, এটার মধ্যে কোনো বিন্দু মাত্র ফাঁক থাকলে হবে না। 99% নয়, ওই 1%ও কিন্তু খারাপ করে দিতে পারে। আপনি মন থেকে চান, আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকতে বাধ্য। আপনার ভালো থাকা কেউ পৃথিবীর আটকাতে পারবে না, শুধু আপনার চাওয়া দরকার আছে। ইয়েস, তাই চাইলেই সবসময় মরে যায় না মানুষ। আপনি অসুস্থতা কি হয়েছে, মনে জোর রাখুন, ডক্টরের কাছে যান, ডাক্তার আমি ফিট আছে কিন্তু একটু কষ্ট হচ্ছে, সিম্পল ব্যাপার, মুখে হাসি রাখুন। কে বলেছে প্রবলেম হবে? সবাই মারা যাচ্ছে না দুমদুম করে, কেমন? তাই নিজের মনে জোর হারাবেন না। পৃথিবীতে একমাত্র শক্তি আছে নিজের মনের জোর। মনের জোরটা আসে কাউকে মনের কথা খুলে বললে। খুলে বলুন।